প্রযুক্তি আমাদেরকে এতটাই দুর্বল করে দিয়েছে যে আমরা যে কোনো সমস্যার মুখোমুখি হলেই হাতের কাছে মোবাইল বা ল্যাপটপ নিয়ে এসে গুগল বা জিমিনি বা চ্যাট জিপিটি আমাদের কাছে প্রস্তুত আছে, আমরা সেখানে সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছি। এটা করতে 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 এমন অভ্যস্ত হয়ে গেছি, আমরা যেটা না পারছি একবার চেষ্টা করেও দেখি না, যে বিষয়টা কি বলতে চেয়েছে আমরা একবারও দেখি না, সঙ্গে সঙ্গে না পারছি মানেই আমাদের কাছে সহায়ক হয়ে গেছে আমাদের হাতের ফোনটা। এই ফোনের উপর ভরসা করলে আমাদের কিন্তু চলবে না। আমাদেরকে গ্রামারের গোড়া থেকে শুরু করে একেবারে ধ্বজা পর্যন্ত মস্তিষ্কের মধ্যে স্থান দিতে হবে। গুগল আমাদেরকে অনেক কিছু সাহায্য করতে পারে, কিন্তু বোর্ড, ক্লাসরুম এগুলো আমাদেরকে যা শিক্ষা দেয় এটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে, এটা কখনোই কিন্তু মূল্য কমে না। আমাদেরকে জানতে হলে, শিখতে হলে শুরু থেকেই শিখতে হবে, জিরো থেকেই আমাদেরকে এক তৈরি করতে হবে। আমরা যদি এক থেকে জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরই মূল্য থাকবে না শেষে, কারণ জিরোর মূল্য শুধু শুধু থাকে না, জিরো থেকে এক হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। গ্রামারের শুরু থেকে আমাদেরকে শেষ পর্যন্ত যেতেই হবে, এটাই আমাদের একমাত্র পণ হওয়া উচিত। আজকের গ্রামার ক্লাসটা ভালো করে বুঝবো, কিভাবে কোন তথ্যটা আমরা কখন ব্যবহার করব এটা ভালো করে মনে রাখার চেষ্টা করব। গ্রামার মানে সেই একই জিনিস, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, টেন্স, সেন্টেন্স, অনেক কিছু আছে, কিন্তু কোন সময় আমাদেরকে কোনটা নিয়ে আসতে হয় এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু সমস্যাগুলো আস্তে আস্তে বাড়বে। গ্রামার এন্ড ভোকাবুলারি, গ্রামার এন্ড ভোকাবুলারি, ভোকাবুলারি কথার অর্থ কি? শব্দকোষ বা শব্দ ভান্ডার। এখানে টুকরো টুকরো একটা একটা করে শব্দ যদি আমরা দৈনন্দিন মাথার মধ্যে স্থাপন করতে পারি তাহলে ওই ভোকাবুলারি আমাদের প্রতিদিন সমৃদ্ধ হবে। আর এই ছোট ছোট বিষয়কে নিয়েই একটা বড় মণ্ডলী আমাদেরকে তৈরি করতে হবে। যেমন এক ফোঁটা শিশির বিন্দু কখনোই কি পারে সমুদ্রের মতো এত বড় খাদকে ভরাট করতে? না, এই বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু হয়, এটাই আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই প্রথম পোর্শনে আমাদের কি দেওয়া আছে দেখছি যে আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শূন্যস্থানে আমাদেরকে আর্টিকেল তা না হলে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। বাক্যটা কি দেওয়া আছে? ওয়ান ডে অ্যান ওল্ড ম্যান ওয়াজ বেগিং। এই যতটা লেখা আছে এর মধ্যে কিন্তু আমরা একটা আর্টিকেল পেয়ে যাচ্ছি অলরেডি, অ্যান। আমরা তো এটা জানি যে ভাওয়েলের আগে অ্যান বসে। ওল্ডের ওটা কি? ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসানো আছে, এটাতে অসুবিধা নেই। এবার আমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। কি বলেছে বাক্যটা? ওয়ান ডে অ্যান ওল্ড ম্যান ওয়াজ বেগিং। এই অ্যান ওল্ড ম্যান হচ্ছে বাক্যের সাবজেক্ট, ওয়াজ বেগিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। এবার অবজেক্ট পার্টে প্রিপোজিশন থাকে, ভার্ব পার্টে তো আর প্রিপোজিশন থাকে না, অবজেক্ট পার্টে প্রিপোজিশন থাকে। তাহলে কি বলেছে? একদিন একজন বৃদ্ধ মানুষ ওয়াজ বেগিং, বেগ মানে ভিক্ষা করা, বেগিং মানে, ওয়াজ বেগিং মানে ভিক্ষা করছিল, ভিক্ষা করছিল। ডোর আর ডোর আছে, মাঝখানে দুটো শূন্যস্থান আছে। তাহলে ভিক্ষা করলে একটা জায়গায় কি কেউ বসে থেকে যায়, দাঁড়িয়ে থেকে যায়? না, তাহলে একটা থেকে আর একটাতে যায়, তার মানে এক দরজা থেকে আরেক দরজায় যায়। তাহলে ওয়ান ডে এন ওল্ড ম্যান ওয়াজ বেগিং ফ্রম, থেকে ইংলিশ কি? ফ্রম। ফ্রম ডোর আরেকটা দরজাতে গেলে টু ডোর, ফ্রম ডোর টু ডোর। বাক্যটা কমপ্লিট হলো, ওয়ান ডে অ্যান ওল্ড ম্যান ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর। সাডেনলি, হঠাৎ, হি স, সে দেখেছিল, ড্যাশ গোল্ডেন চ্যারিয়ট, গোল্ডেন মানে হচ্ছে সোনালী আর চ্যারিয়ট মানে হচ্ছে রথ, সোনালী রথ বা সোনার রথ দেখেছিল। তাহলে এই জিটা কি? ভাওয়েল না, কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে কি বসে? এ। এ গোল্ডেন চ্যারিয়ট ড্যাশ দ্য কিং অফ কিংস অন ইট, রাজাধিরাজ তার উপর চেপেছিল, রাজাধিরাজ রাজার রাজা সেই রথের উপর চেপেছিল। তাহলে WITH
উইথ দ্য কিং অফ কিংস। এটা একটু মনে রাখবো, এক্সট্রা একটা তথ্য বলছি, এই লাইনটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওয়ান ডে a man was begging from door to door. Suddenly he saw a golden chariot with the king of kings. সং অফারিংস বা গীতাঞ্জলি, সেখান থেকে লাইনটা নেওয়া হয়েছিল। ব্যাস, তাহলে প্রথম পোর্শন আমাদের কমপ্লিট। দ্বিতীয় পোর্শনে কি রয়েছে? আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ সেন্টেন্সেস। বাক্যের শ্রেণী বিভাগ করতে বলেছে, বাক্যগুলোকে খুঁজতে বলেছে। আমরা বাক্যকে ইংলিশে সেন্টেন্স বলে থাকি। একটা সেন্টেন্সের কটা পার্ট? একটা সেন্টেন্সের তিনটা পার্ট। এক হচ্ছে সাবজেক্ট পার্ট, দুই হচ্ছে ভার্ব পার্ট, আর 3 নম্বর পার্ট হলো অবজেক্ট পার্ট। ঠিক আছে, এবার সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স হলো 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, 2 হলো ইম্পারেটিভ, 3 নম্বর হলো ইন্টারোগেটিভ, 4 নম্বর হলো অপটেটিভ, 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি। এই 5 প্রকার বাক্য রয়েছে। কিভাবে বুঝবো? বোঝার একটা সহজ নিয়ম আছে। নিয়মটা কি রকম? যদি আমি শেষ দিক থেকে বলছি, এক্সক্লামেটরি সেন্টেন্স কি করে বুঝবো? না, বাক্যের মধ্যে এক্সক্লামেশন মার্ক আমরা দেখতে পাবো। যদি বলি অপটেটিভ সেন্টেন্স কি করে চিনবো? না, এটা মে দিয়ে শুরু হয়, মে দিয়ে শুরু। মেটা কি? মেটা হচ্ছে মোডাল ভার্ব। তাহলে মে নামক মোডাল ভার্ব দিয়ে শুরু, অপটেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ আরো সোজা, জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাবো, অর্থাৎ কোশ্চেন মার্ক দেখতে পাবো। ইম্পারেটিভ সেন্টেন্সও সোজা, এখানে ভার্ব প্লাস অবজেক্ট, এই বাক্যে কোনো রকম সাবজেক্ট থাকে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্সও সোজা, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এবার বাক্যগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথম বাক্য কি আছে? মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। কি বললাম এখানে? যে মে দিয়ে শুরু, শুরু আছে মে দিয়ে। তাহলে বাক্যটার নাম কি? অপটেটিভ সেন্টেন্স। এখানে লিখে দেবো ওপি টি এ টি আই ভিই, অপটেটিভ, এসিএন টিইএন সিই। অপটেটিভ সেন্টেন্সের বাংলা কি? ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। নেক্সট, নাম্বার বি, আর ইউ ফিলিং অলরাইট? এই পাশেই লেখা আছে জিজ্ঞাসা চিহ্ন, বিষয়টা হলে কোন বাক্য বলবো আমরা? ইন্টারোগেটিভ, আইএনটিই ডবল আর ও জি এ টি আই ভিই, ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। আর ইউ ফিলিং অলরাইট, তুমি ঠিকঠাক আছো তো? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সটা কি আছে? হোয়াট এ লাভলি সাইট, কি সুন্দর দৃশ্য। এখানে দেখতেই পাচ্ছি আমরা বিস্ময়সূচক চিহ্নটা, বাক্যর নাম কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স, ইএক্সিএলএ এমএ টিও আর ওয়াই, এক্সক্লামেটরি। নাম্বার ডি, ডু নট ওয়াস্ট ইওর টাইম, তোমার সময় নষ্ট করো না। কি বলেছে? ভার্ব দিয়ে শুরু, ভার্ব দিয়ে শুরু হলে কোন বাক্য হয়? ইম্পারেটিভ, IMPERATIV। ব্যাস, বাক্য কমপ্লিট। ভালো করে মনে রাখবো এই সূত্রটা, যে কিভাবে বাক্যগুলো খুঁজে নিতে হয়। নেক্সট, থার্ড পার্ট, রাইট প্লুরাল ফর্মস, বহু বচনের রূপ তৈরি করতে বলেছে। নাম্বার কয় প্রকার? ইংলিশ গ্রামারের নাম্বার হলো 2 প্রকার। এক হচ্ছে সিঙ্গুলার, 2 হচ্ছে প্লুরাল। তাহলে এখানে সিঙ্গুলার দেওয়া আছে, আমাদেরকে প্লুরাল ফর্ম তৈরি করতে হবে। ক্যান্ডি, মনে রাখবো শেষে যদি ওআই থাকে, নাউনের শেষে যদি ওআই থাকে, তাকে যদি বহুবচন করতে হয় তাহলে ওআই এর পরিবর্তে আই লিখবো, তারপরে ইএস যোগ করব। তাহলে CANDIES, ক্যান্ডিজ। নেক্সট, বি এর দাগে কি আছে? লোভ, শেষে যদি এফ, নাউনের শেষে যদি এফ বা এফই থাকে, তাহলে তার পরিবর্তে, অর্থাৎ এফ বা এফ এর পরিবর্তে ভিইএস যোগ করব, LOAVES। কত সোজা। নেক্সট, নাম্বার সি,
লিফ আছে, LEAF, লিফ মানে পাতা, লিফ থেকে অর্থাৎ এফ আছে, এফ থাকলে কি করব, এফটা বাদ দিয়ে VES, তাহলে LEAVES, একদম ইজি। ডি এর দাগে কি আছে, ডিয়ার, ডিয়ার মানে হরিণ, একে যদি প্লুরাল করি তাহলে এটা কিন্তু ডিয়ারই থেকে যায়, ডিয়ারটা বদলায় না। নেক্সট পার্ট নাম্বার 4, ডু অ্যাজ ডাইরেক্টেড, ব্র্যাকেটের মধ্যে বলে দেওয়া আছে কি করতে হবে। সোমা frequently visits libraries to read books. সোমা frequently visits libraries to read books. বই পড়তে সোমা মাঝে মধ্যেই কিন্তু লাইব্রেরিগুলোতে ঘুরতে যায়। ব্র্যাকেটে কি বলেছে, আইডেন্টিফাই অ্যাডভার্ব। এই বাক্যের মধ্যে লুকিয়ে থাকা অ্যাডভার্বকে খুঁজে বার করতে হবে। অ্যাডভার্বকে খুঁজে বার করার সহজ পদ্ধতি হচ্ছে মেন ভার্বটাকে প্রশ্ন করো। মেন ভার্বটাকে প্রশ্ন কি দিয়ে করব না, প্রথমে হচ্ছে কিভাবে দিয়ে প্রশ্ন করো, কিভাবে, কখন বা কোথায়। এখানে একটা অ্যাডভার্ব রয়েছে দেখ, ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি অর্থাৎ মাঝে মধ্যে বা বারবার যায়। এই ফ্রিকোয়েন্টলি অ্যাডভার্বটা যদি শ্রেণী বিভাজন করতে বলে সেখানে আমরা কি লিখবো, ফ্রিকোয়েন্সি, FREQUENCY, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কারণ অ্যাডভার্বের ভাগ আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্টলি শব্দটা ফ্রিকোয়েন্সির দিকে চলে যাচ্ছে। নেক্সট নাম্বার 2, অর্পণ রিডস ইন ক্লাস 6, অর্পণ ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ড্যাশ ব্রাদার রিডস ইন ক্লাস 3, ব্র্যাকেটে বলেছে কি, প্রোনাউন, এই শূন্যস্থানে প্রোনাউন বসবে। অর্পণ ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার ভাই তৃতীয় শ্রেণীতে পড়ে, তাহলে তার ইংলিশ কি, HIS, যেহেতু অর্পণ ছেলে, ছেলের ক্ষেত্রে হিজ লিখতে হয়, মেয়ের ক্ষেত্রে হার লিখতে হয়। কমপ্লিট। নাম্বার 3, সি ইজ এ ড্যান্সার, সে একজন ড্যান্সার। হার মাদার ইজ এ সিঙ্গার, যেহেতু একই গোত্রের, একটু মনে রাখবো যে জয়েন ইউজিং লিঙ্কার, এই লিঙ্কার হচ্ছে ওই আঠার মতো একটা বস্তু, লিঙ্কার হলো আঠার মতো। আঠা যেমন দুটি বস্তুকে জোড়া লাগাতে পারে, ঠিক লিঙ্কারও দুটি শব্দ বা দুটি বাক্যকে যুক্ত করতে পারে। তাহলে এখানে আমাদেরকে প্রয়োজনীয় লিঙ্কার ব্যবহার করতে বলেছে। মনে রাখবো যদি একই গোত্রের হয় তাহলে অ্যান্ড দিয়ে যোগ করে দিতে হয়। তাহলে কি লিখবো, সি ইজ এ ড্যান্সার, সি ইজ এ ড্যান্সার অ্যান্ড হার মাদার ইজ এ সিঙ্গার। ব্যাস, কমপ্লিট। নেক্সট নাম্বার 4, এ সেইলর লিভড ইন ইংল্যান্ড, একজন নাবিক ইংল্যান্ডে বাস করে। ইউজ ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে বলেছে। এটা জানি অনির্দিষ্ট জায়গার ক্ষেত্রে এটা বসানো হয়, তাহলে এভাবে লিখতে হয়, দেয়ার দিয়ে শুরু করতে হয়, দেয়ার লিভড এ সেইলর ইন ইংল্যান্ড, এভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করতে হয়, দেয়ারটা দিয়ে শুরু করতে হয় বাক্যটা। লাস্ট ওয়ান নাম্বার 5, ILL আছে, আইটা স্মলে আছে, CU at 7 o'clock। এখানে কি বলেছে দেখো ব্র্যাকেটটাতে, রাইট ইউজিং পাংচুয়েশন মার্ক, পাংচুয়েশন মার্ক ব্যবহার করে বাক্যটা আরেকবার লিখতে বলেছে। খেয়াল রাখবো যে সেন্টেন্সের ফার্স্ট লেটার যেন ক্যাপিটাল হয়, এখানে কিন্তু করা থাকে না, আমাদের কি করতে হচ্ছে, আই। এটা শর্ট ফর্মে ছিল, শর্ট ফর্ম করতে গেলে এটা কমা লাগে, অ্যাপোস্ট্রফ কমা ইউজ করতে হয়, তারপরে ডবল এল দিতে হয়, তবে যে এটা বাক্যটা কমপ্লিট হচ্ছে। এবার সি চেঞ্জ হচ্ছে না, একই রকম থাকছে, ইউ চেঞ্জ হচ্ছে না, একই রকম থাকছে, অ্যাট থাকছে, 7 থাকছে। আর একটা প্রবলেম আছে এখানে, ওটা ক্যাপিটাল করতে হয় আর তার মাথায় একটা অ্যাপোস্ট্রফ কমা দিতে হয়, দিয়ে পরে CLOCK করতে হয়। এটা একটা বিষয় আছে, শেষে বাক্যের শেষে ফুল স্টপ দিতে হয়, বিরাম চিহ্ন দিতে হয়। এটা একটা বিষয় আছে যে ও ক্লকটাকে ঘিরে একটা বিষয় আছে। ও ক্লক মানে হলো কিন্তু অফ ক্লক, অফ ক্লক, কিন্তু লেখার সময় আমরা সেটা দেখতে পাই না, এই অফটাকে সাইলেন্ট করা থাকে,
অফটাকে মানে এফটাকে উজ্জ্ব করা থাকে। এটাকে বলা হয় কি ইংলিশ গ্রামারে? এটাকে বলা হয় DISGUISED, ডিসগাইজড, PREPOSITION, ডিসগাইজড প্রিপোজিশন। নতুন কিছু জানলাম, এটা কিন্তু মনে রেখে দেবো। যা কিছু শিখবো সবটাই মনে রাখার চেষ্টা করব, একটু একটু করে পুরো বিষয়টা আমরা কভার করব। প্র্যাকটিস না করলে কোন রকম ভাবে এগুলো সমাধান করা যায় না। প্র্যাকটিস পারে একমাত্র সবকিছুকে আমাদের কাছে সহজ করে তুলতে।